বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শুরু করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমাকে এই কাজে যুক্ত করবার জন্য এবং আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থী যারা আমার সাথে আজকের এই ক্লাসে সংযুক্ত হয়েছে সবাইকে। তো আমাদের কোর্স আমরা আগে থেকে জানি নিউক্লিয়ার ফিজিক্স এবং এটির কোর্স কোড হচ্ছে 232709। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেটা ডিকে। আমরা এর আগে আলফা ডিকে নিয়ে আলোচনা করেছি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের, এবং বেটা ডিকের উপরে আমরা একটাই ক্লাস নিব। বেটা ডিকের উপরে বেশি ক্লাস নেওয়ার সুযোগ নাই। বেটা ডিকে হলো আমাদের আজকের অধ্যায়। আমাদের এই অধ্যায়ের যে কন্টেন্টস আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এনার্জি মেজারমেন্ট, conservation of energy and momentum, neutrino hypothesis, evidence of neutrino, orbital electron capture and positron emission, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টস। তো প্রথমেই আমরা এর আগে আলফা পার্টিকেল কেন নিঃসরণ হয় সেই কারণ বলে নিয়েছিলাম। আজকে আমরা বলে নিব বেটা পার্টিকেল কেন নিঃসরণ হয়। তারপরে ক্লাসে গামা, আলফা বিটা গামা আর তেজস্ক্রিয়তার কমন কথা আমরা আগেই বলে আসছি। গত ক্লাসে আমরা আলফা কেন বের হয় নিউক্লিয়াস থেকে সেটা বলেছি। আজকে আমরা বলবো নিউক্লিয়াস থেকে বেটা কেন বের হয় সেই কথাগুলি। একটু মন দিয়ে শুনলে বোঝা যাবে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে এবং আমি বলেও দিচ্ছি। স্থিতিশীল নিউক্লিয়াস, স্থিতিশীল নিউক্লিয়াস হচ্ছে সেই সকল নিউক্লিয়াস যেখান থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বের হয় না। স্থিতিশীল নিউক্লিয়াস সমূহের মধ্যে প্রোটন সংখ্যা 20, অর্থাৎ 20তম মৌল হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত বেশ কিছু স্থিতিশীল নিউক্লিয়াস রয়েছে যাদের 20 পর্যন্ত যে সকল মৌলগুলি আছে তাদের মধ্যে জেড এবং এন পরস্পর সমান, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান যাদের, তারা হচ্ছে দেখো ডিউটেরিয়াম, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন আর সালফার এবং ক্যালসিয়াম। 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি মৌল আছে যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পরস্পর সমান, এবং আরো কয়েকটা আছে যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে কম, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, অক্সিজেনের দুইটা আইসোটোপ 17 and 18, অ্যালুমিনিয়াম এন্ড ক্লোরিন। এই কয়টা আছে যাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে কম। শুধুমাত্র একটি মৌল আছে যার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে বেশি, সেটি হচ্ছে হিলিয়াম 3। এবং এই কথাগুলি থেকে যে 20 পর্যন্ত আমরা 20 পর্যন্ত আলোচনা করলাম, এর মধ্যে আমরা দেখলাম যে কেবলমাত্র একটি আছে যার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে বেশি, আর অনেকগুলো আছে যাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমান, আবার কিছু আছে যাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে কম, অর্থাৎ নিউট্রন সংখ্যা বেশি। এই যে আমি কথাগুলি বললাম যে উপরে বর্ণিত নিউক্লিয়াসগুলি স্থিতিশীল, এরা সবাই স্থিতিশীল, এরা কোনো তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে না। ক্যালসিয়াম 40 মানে যার পারমাণবিক সংখ্যা 20 অপেক্ষা ভারী কোনো নিউক্লিয়াস মানে ক্যালসিয়ামের চেয়ে বড় মানে যার পারমাণবিক সংখ্যা 20-র চেয়ে বেশি, এরকম কোনো নিউক্লিয়াস নাই যার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান, অথবা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে বেশি। অর্থাৎ পারমাণবিক সংখ্যা 20-এর উপরে গেলে এমন আর একটাও মৌল পাওয়া যাবে না যার ক্ষেত্রে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমান অথবা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে বেশি। ভারী সকল স্থিতিশীল নিউক্লিয়াস, যে সকল নিউক্লিয়াস অনেক বড় কিন্তু স্থিতিশীল, তারা তেজস্ক্রিয় বিকিরণ করে না, সে সকল নিউক্লিয়াসের ক্ষেত্রে জেড অলওয়েজ লেস দেন এন, অর্থাৎ প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে কম। তার মানে এই কথা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে পরমাণুর স্থিতিশীলতার জন্য যখনই পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে তখনই, গত ক্লাসে বলেছিলাম 10-এর উপরে গেলেই বিকর্ষণ বল কার্যকর হয়। বিকর্ষণ বল মানে নিউক্লিয়াস ভেঙে যাওয়ার উপক্রম হয়, ফলে ওইখানে প্রোটনের থেকে নিউট্রন সংখ্যা বেশি হয়। প্রোটন থেকে নিউট্রন সংখ্যা বেশি হলে দুইটা লাভ, একটা হচ্ছে নিউক্লিয়ার সবল বল বৃদ্ধি পায়, আর দ্বিতীয় হচ্ছে যখন নিউট্রনগুলো প্রোটনের ফাঁকে ফাঁকে ঢোকে তখন নিউট্রনগুলোর মধ্যে প্রোটনগুলোর মধ্যবর্তী দূরত্ব বাড়ে, ফলে কোলম্ব বিকর্ষণ বল কমে। এবং ন্যাচারালি এই ঘটনা কিন্তু ন্যাচারালি ঘটতেছে, এটা আমরা কেউ না, এটা যিনি তৈরি করেছেন তিনি এইভাবেই তৈরি করেছেন নিউক্লিয়াস গুলা।
আমরা আরো কয়েকটা কথা এখানে বলবো। এই যে কথাগুলি আমরা এখানে ইংরেজিতে লেখা আছে, নিউক্লিয়াস ইজ আনস্টেবল মানে অস্থিতিশীল হয়, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ বের হয় যখন নিউট্রন প্রোটন রেশিও ইজ লেস দেন 1:1, অর্থাৎ নিউট্রন প্রোটনের রেশিও 1:1 সমান সমান, অথবা নিউট্রন সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে কম। দেখো এখানে বলা আছে আগে নিউট্রন পরে প্রোটন, 1:1 মানে নিউট্রন যদি 5টা হয় প্রোটন 5টা হবে, অথবা এর চেয়ে কম, অর্থাৎ প্রোটন 5টা হলে নিউট্রন হইতে পারে 4টা। একটা অর্থাৎ প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা সমান হবে, অথবা প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যার চেয়ে, এই যে এখানে নিউট্রন প্রোটন রেশিও লেস দেন নিউট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে কম হবে যদি আনস্টেবল হতে হয়, অথবা গ্রেটার দেন 1.5 অর্থাৎ নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে প্রোটন সংখ্যার 1.5 গুণের বেশি। প্রোটন সংখ্যা যা থাকবে নিউট্রন সংখ্যা তার 1.5 গুণের বেশি। যদি এই শর্তে এই কন্ডিশনে যায় তাহলে নিউক্লিয়াসটি আনস্টেবল হয়ে যাবে মানে অস্থিতিশীল হয়ে যাবে। সেখান থেকে আলফা বিটা গামা কি বের হবে সেই কথা আমরা পরে বলছি। At close distance a strong nuclear force exists between the nucleus, যখন দূরত্ব খুব কম থাকে তখন নিউক্লিয়ন গুলোর মধ্যে নিউক্লিয়ার শক্তিশালী বল কার্যকর থাকে। These attractive force comes from the neutrons, attractive force গুলা নিউট্রনের মধ্যে বিদ্যমান আছে। Nuclear strong force is 100 times greater than the electrostatic repulsive force. শক্তিশালী নিউক্লিয়ার বল তড়িৎ বলের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু ইট অপারেটস ওভার এ ভেরি ওয়ানলি শর্ট ডিস্টেন্স, কিন্তু দূরত্ব যখন খুব কম থাকে তখন এটি কার্যকর হয়। আফটার এ সার্টেন সাইজ, একটি নির্দিষ্ট আকৃতির পর, দ্য স্ট্রং ফোর্স ইজ নট এবল টু হোল্ড দ্য নিউক্লিয়াস টুগেদার, মানে এই শক্তিশালী বল নিউক্লিয়াসকে ধরে রাখতে পারে না। এডিং এক্সট্রা নিউট্রনস ইনক্রিজ দ্য স্পেস বিটুইন দ্য প্রোটন, সেই জন্য নিউট্রন সংখ্যা বেড়ে তাদের মধ্যে স্পেস বাড়ায় দেয়, ফলে কুলম্ব বিকর্ষণ বল কম্পারেটিভলি কমে যায় এবং নিউট্রন আকর্ষণ বল বেড়ে যায় এবং নিউক্লিয়াসটি অস্থিতিশীল হওয়ার পরিবর্তে আস্তে আস্তে স্থিতিশীলতার দিকে যায়। এই কথাটা এখানে লেখা আছে। স্থিতিশীল নিউক্লিয়াসের জন্য আমরা একটা ফিগার দেখাবো এখানে, জেড এবং এন এর মধ্যে সম্পর্ক দেখানো হলো। এখানে 2 লাইন কথা আছে, এই 2 লাইন কথা আমরা পরে বলি, আমরা আগে দেখে আসি স্থিতিশীলতার জন্য যে জেড এবং এন। দেখো এখানে এক্স অক্ষ বরাবর দেওয়া হয়েছে নাম্বার অফ প্রোটনস, ভালো করে মন দিয়ে একটু অ্যাটেনশন দিয়ে দেখো, এক্স অক্ষ বরাবর নাম্বার অফ প্রোটনস আর ওয়াই অক্ষ বরাবর নাম্বার অফ নিউট্রনস। আর প্রোটন এবং নিউট্রনের সংখ্যা যদি সমান হতো তাহলে আমরা এরকম একটি সরল রেখা পেতাম, এই যে 1:1 নিউট্রন টু প্রোটন রেশিও, মানে যত নিউট্রনের সংখ্যা যা প্রোটনের সংখ্যা তা, তার মানে লাইন উইল বি স্ট্রেট লাইক দিস। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পাইছি হলো এরকম, দেখো এই যে এইখানে যে দেখানো হয়েছে এইরকম পাওয়া গেছে প্র্যাকটিক্যালি। অর্থাৎ এই দেখো 20, এই দেখো 10, 10 থেকেই শুরু হয়ে গেছে নিউক্লিয়াসের মধ্যে, 10 থেকেই শুরু হয়ে গেছে প্রোটনের থেকে নিউট্রনের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে প্রোটন বেশি থাকলে নিউক্লিয়াসটি অস্থিতিশীল হয়ে যাবে, এই জন্য ন্যাচারালি মানে প্রকৃতিগত ভাবেই এই যে নিউট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি হচ্ছে, এই যে আস্তে আস্তে এটা উপরের দিকে চলে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে নিচে। এবং এই রেশিও দেখো এই যে এইখানে আসার পরে রেশিওটা হচ্ছে 1.25:1, অর্থাৎ নিউট্রনের সংখ্যা 1.25 আর প্রোটনের সংখ্যা হচ্ছে 1, ভাগ করলে এই রেজাল্ট পাওয়া যাবে। আর একটু উপরে যখন গেলাম তখন এই রেশিওটা আসলে হচ্ছে 1.4:1, মানে 140:100। প্রোটন যদি 100 থাকে, এক্সাম্পল কথা বোঝানোর জন্য, নিউট্রন থাকবে 140 যদি থাকে, তাহলে এটা স্টেবল থাকবে, নিউক্লিয়াসটা ভাঙবে না। আর এই যে বেল্ট অফ স্টেবিলিটি বেল্ট, এবং একদম লাস্টে দেখো মার্কারি, যার পারমাণবিক সংখ্যা 80 এবং মাস নাম্বার হচ্ছে 200, এইখানের যে রেশিও সেটা হচ্ছে 1.5:1, যেটা আমরা একটু আগে বলছিলাম যে নিউট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার 1.5 গুণ এর বেশি যদি হয়ে যায় তাহলে আবার আনস্টেবল হয়ে যাবে, আবার 1:1 এর কম যদি হয় তাহলেও আনস্টেবল হবে। তাহলে 1.5:1 এটা হচ্ছে মার্কারি এটির জন্য, তার মানে 80-র উপরে যখন চলে যাবে তখন এই রেশিও আবার বেশি হয়ে যাবে, ফলে ওই দিককার গুলো হবে আনস্টেবল, কিন্তু এরা স্থিতিশীল আছে। এবং স্থিতিশীল থাকতে যে এই নিউটনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে একটু বেশি, বা কত হারে বেশি সেটাও আমরা এখানে দেখাই দিছি। এটা হচ্ছে তোমার নিউট্রন ভার্সাস প্রোটন নাম্বারের যে গ্রাফটা, সেই গ্রাফটা এখানে দেখলাম। আমাদের কাছে আরো একটি গ্রাফ আছে,
এই যে এইটা না, এখানে আমাদের আরো একটা আছে, এই একই জিনিস, একই গ্রাফ এইখানে। এখন দেখো এই কথাগুলি আমরা একটু বুঝে নেই যে স্থিতিশীল রেখা হচ্ছে, একটু দেখো অ্যাটেনশন, এই যে এইটা হচ্ছে স্থিতিশীল রেখা, এইটা অথবা আগের গ্রাফটা যেটা দেখাইছিলাম এই যে এইটা, মানে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার অনুপাত এই হারে বাড়তে থাকলে এরা স্টেবল, মানে এরা কোনো তেজস্ক্রিয় বিকিরণ করবে না এরা। এখন এইদিকে তাকাই একদম ভালো করে দেখো যে কোনো কারণ যদি লাইনটা এই দিক দিয়ে যায়, এই যে আমি এখানে কার্সারটা যে দিক দিয়ে ঘোরাচ্ছি এই দিকে যদি যায়, তার মানে বোঝা গেল এরা স্থিতিশীল রেখার উপরে আছে। আর যদি এই দিক দিয়ে যায় তাহলে বোঝা গেল কোনো মৌল যদি এই পাশে পাওয়া যায় তাহলে বোঝা গেল এরা স্থিতিশীল রেখার কম আছে। তাহলে এই পাশে যারা আছে তাদের ক্ষেত্রে বোঝা যাবে যে তারা যদি স্থিতিশীল হতে চায়, এই পাশে যাওয়ার অর্থ হচ্ছে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার চেয়ে অনুমোদিত যে মাত্রা তার থেকে বেশি আছে। অনুমোদিত মাত্রা অনুযায়ী গেলে তো এই রেখাটা পাওয়া যায়। এখন যদি এই রেখাটা আরেকটু উপরে, এটা ঢালও যদি আরেকটু বেশি হয়, তাহলে বোঝা গেল রেশিও আমরা যেটা বলে দিচ্ছি যে এখানে যত, তার থেকে তার সংখ্যা একটু বেশি। তার মানে সে যদি স্টেবল হতে চায় তাহলে নিউট্রন সংখ্যাকে কমায়া নিউট্রন সংখ্যা কমায় ফেলতে হবে। এমনি তার বেশি আছে এই জন্য সে অস্থিতিশীল। আর যদি এইদিকে থাকে, নিচে থাকে, তাহলে বোঝা গেল নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা অনুমোদিত মাত্রার চেয়ে বেশি আছে। অর্থাৎ তাকে যদি স্টেবল হইতে হয় তাহলে প্রোটন বাড়াইতে হবে আর নিউট্রন কমায় ফেলতে হবে। এই কথাটা আমি বললাম, বুঝতে পেরেছো কিনা জানি না। মানে যারা উপরে থাকবে তাদের নিউট্রন সংখ্যা অনুমোদিত মাত্রার চেয়ে কম, আর যারা এই লাইনের নিচে থাকবে তাদের নিউট্রন সংখ্যা স্টেবল হইতে গেলে যা লাগবে তার চেয়ে বেশি। সেই জন্য আমরা এখন, কথা হয়তো ভুল হইতে পারে এই করে, তাহলে স্থিতিশীল রেখার উপরে অবস্থিত নিউক্লিয়াস সমূহ স্থিতিশীলতার জন্য প্রয়োজনের চেয়ে বেশি নিউট্রন আছে। তাই এই সকল নিউক্লিয়াস তাদের অন্তর্গত একটি নিউট্রনকে প্রোটনে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। কারণ তাদের প্রোটন একটু, গ্যালাক্সি M10, প্লিজ তোমার ক্যামেরাটা একটু ঠিক করে ধরো, গ্যালাক্সি M10 আইডির নাম পাওয়া যাচ্ছে না, একটু রিফাত তাসনিয়া একটু ইনফর্ম করো তার, আমি ছবিটা এই পেজে নিতে পারছি না, ওর ক্যামেরাটা অন্যদিকে তাক করানো আছে। নাদিয়া আফরিন একটু বলো তো, গ্যালাক্সি M10 এটা আইডির নাম্বার। তাহলে স্থিতিশীল রেখার উপরে যারা আছে বোঝা গেল তাদের নিউট্রন সংখ্যা বেশি প্রোটনের তুলনায়। তারা যদি স্থিতিশীল হতে চায় তাহলে নিউট্রন সংখ্যা কমাইতে হবে। তাহলে দেখো এই যে নিউট্রন সংখ্যা, নিউট্রনটা প্রোটনে রূপান্তরিত হয়ে গেছে, নিউট্রন কমে গেছে, আর এখানে একটা যে E- তার মানে নেগেটিভ বিটা কণা একটা নির্গত হয়েছে। আর নেক্সট, এটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে পরেরটাও বুঝবা। স্থিতিশীল রেখার নিচে যারা আছে অবস্থিত সমূহের স্থিতিশীলতার জন্য প্রয়োজনের চেয়ে কম সংখ্যক নিউট্রন আছে। তার মানে তার নিউট্রন বাড়াইতে হবে। তাই এই সকল নিউক্লিয়াস তাদের অন্তর্গত একটি প্রোটনকে নিউট্রনে রূপান্তরকরণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে প্রক্রিয়াটি। প্রোটন নিউট্রনে পরিণত হয়ে গেছে, আর এইখান থেকে যে পার্টিকেলটা বের হয়েছে সেটা হলো পজিটিভ বিটা, বা এটাকে বলা হয় পজিট্রন। এই বিষয়ে বিস্তারিত আমরা পরে আরো আলোচনা করব। তা আমরা এতক্ষণ ধরে দেখলাম যে বিটা নিঃসরণের কি কারণ। বিটা নিঃসরণের কারণ হচ্ছে স্থিতিশীল একটা রেখা আছে যার মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত অনুযায়ী এই রেখাটা পাওয়া যায়। এখন এই কিছু কিছু মৌল আছে যারা স্থিতিশীল রেখার মধ্যে নেই, অর্থাৎ অনুমোদিত সীমার চেয়ে বেশি নিউট্রন আছে, আবার কারো কারো আছে অনুমোদিত সীমার চেয়ে কম নিউট্রন আছে। তাইলে অনুমোদিত মানে হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য যা দরকার সেটা বোঝানো হয়েছে। তাহলে যাদের নিউট্রন সংখ্যা বেশি আছে তারা নিউট্রনকে প্রোটনে পরিণত করে স্থিতিশীল হয়। আবার যাদের নিউট্রন সংখ্যা কম আছে তারা প্রোটনকে নিউট্রনে পরিণত করে স্থিতিশীল হয়। অর্থাৎ উদ্দেশ্য একটাই, অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় আসা। এবং এটি করতে যায় তাদেরকে নিউট্রনকে প্রোটনে রূপান্তর করতে হয়। আবার কোনো নিউক্লিয়াসকে প্রোটনকে নিউট্রনে পরিণত করতে হয়। এবং এই জন্য দুই ধরনের কণা বের হয়ে আসে, একটা হলো পজিটিভ বিটা আর একটা হলো নেগেটিভ বিটা। সো এইটাই হচ্ছে বিটা পার্টিকেল নিঃসরণের মূল কারণ। তার মানে এক কথায় যদি বলি তাহলে আমরা বলবো অস্থিতিশীল নিউক্লিয়াস স্থিতিশীলতা অর্জন করার জন্য কোনো সময় নিউট্রনকে প্রোটনে রূপান্তর করে, আবার কোনো সময় প্রোটনকে নিউট্রনে রূপান্তর করে। এবং এই ক্রিয়া সম্পাদন করার সময় এখান থেকে একটি বিশেষ ধরনের কণা, দুই ধরনের কণা নির্গত হয়, যাদেরকে আমরা নেগেটিভ বিটা অথবা পজিটিভ বিটা নামে আখ্যায়িত করে থাকি। এবং এই বিটা রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্য, বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, আমরা যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রন। বিটা কণার চার্জ নেগেটিভ হলে 1.6 10 - 19 কুলম্ব লাইক এজ ইলেকট্রন,
আর যদি পজিটিভ হয় তাহলে প্লাস, এখানে প্লাস এবং মাইনাস দুটাই দেওয়া যেতে পারতো। নেক্সট হলো বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সেম 9.1 × 10⁻³ কেজি। এদিকে যারা আছে তাদেরকে বলে কিছু লাভ হচ্ছে না, তারা কখনোই ওপেন করে না ক্যামেরা। আই ডোন্ট নো হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট। তাহলে এইদিকে আছে সুইটি, ঠিক আছে। বিটা কণার ভর এত, বিটা কণা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম, কারণ বিটা কণার চার্জ আছে। নেক্সট, বিটা রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির তুলনায় কম, আয়নাইজেশন পাওয়ার কম। বিটা রশ্মির বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় সিন্স ইটস এ চার্জ পার্টিকেল। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির, আর বিটা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, যেহেতু এটি চার্জ কণা সেই জন্য প্রভাবিত হবে। বিটা ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়া কি কি? যে ঋণাত্মক বিটা ক্ষয় বা ইলেকট্রন নির্গমন, 3 ধরনের প্রক্রিয়া আছে যেখানে নিউট্রন প্রোটনে রূপান্তর হয়। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা পরে আলোচনা করব। এখানে নিউট্রন এন্ট্রি, নিউট্রন নামক নতুন কণা ধরা হয়েছে এনার্জি কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন বা স্পিন কনজারভেশনের জন্য। এগুলো আমরা পরে আলোচনা করব। আর একটা হচ্ছে ধনাত্মক বিটা ক্ষয় বা পজিটিভ নির্গমন, যখন প্রোটন নিউট্রনে পরিণত হয়। এন্ড দ্য থার্ড ওয়ান ইজ ইলেকট্রন গ্রাস। সো 3 প্রক্রিয়ায় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। তাহলে বিটা কণার শক্তি বা বেগ। চৌম্বক ক্ষেত্রে বিটা কণার পথ চিহ্নিত করে ব্যাসার্ধ মেপে বিটা কণার বেগ এবং শক্তি নির্ণয় করা যায়। গত ক্লাসে আমরা আলফা কণার বেগ এবং শক্তি নির্ণয়ের একটা পদ্ধতি আলোচনা করেছিলাম। অনুরূপ যে যন্ত্রের সাহায্যে তা করা হয় তাকে স্পেকট্রোগ্রাফ বলা হয়। এখানে যদিও ক্যালকুলেশন করার জন্য অনলাইন ক্লাস অতটা ফিট না, তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করব যে ই চার্জ বিশিষ্ট বিটা কণা বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে ঘুরে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে যদি ঘুরে, তাহলে ঋণাত্মক বিটা কণার উপর কার্যকর বল আমরা জানি। বি মানের চৌম্বক ক্ষেত্রের ভিতরে ই মানের চার্জ যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে এফ সমান সমান কিউ ভি ক্রস বি অথবা কিউ বি বি সাইন থিটা। তাহলে এখানে কিউ এর স্থলে ই ব্যবহার করা হয়েছে, আর যেহেতু এখানে ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে, ই ভি ক্রস বি। এখানে ভেক্টর চিহ্নটা আমার রাইটিং জনিত ত্রুটি, দিতে পারি নাই। আর ক্রস কোণনকে উঠায় ফেলতে হলে এফ ইজ ইকুয়াল টু ই বি বি সাইন আলফা হয়, আর আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড ভি, অর্থাৎ বেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী। এগুলো অনেক আগের কথা। তাহলে বি ও ভি পরস্পর লম্ব হলে অ্যাঙ্গেল আলফা উইল বি 90 ডিগ্রি এন্ড সাইন 90 ইজ ইকুয়াল টু 1। সেই জন্য আমরা এখান থেকে পেতে পারি বলের এফ ইজ ইকুয়াল টু মাইনাস ই ভি বি মাইনাস, আর যদি মান বিবেচনা করি তাহলে ই বি বি। তার মানে এই পরিমাণ বল বিটা কণা অনুভব করবে যদি সে বি মানের কোন চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হয়। তাহলে নেক্সট, এখন এই বল ইলেকট্রনের কক্ষপথকে বক্র করে এবং বৃত্তাকার পথে কেন্দ্র অভিমুখে কার্য করা হয়। স্পষ্টত এই বল কেন্দ্র অভিমুখী বলে সমান হবে। যদি সে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরে দেন, তাহলে সেখানে একটা কেন্দ্র অভিমুখী বল থাকবে, এবং এই কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, দ্যাট ইজ ই ভি বি এম ভি স্কোয়ার বাই আর। এই ভি আর ভি স্কোয়ার যদি ক্যান্সেল করি একটা থেকে যাবে, তার মানে ই ভি ইজ এম বি আর। তার মানে ই বি আর গুণ হলো এম ভি, বি রাখলে নিচে চলে যাবে এম। তার মানে ভেলোসিটি বি ইজ ইকুয়াল টু ই বি আর বাই এম। দেখো আমি একটু চেষ্টা করলাম বোঝানোর, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। আর যদি ইলেকট্রনের স্পিডে ঘুরে, তাহলে এম এর স্থলে হয়ে যাবে এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং সে হলো, এখানে একটা টার্ম বাদ পড়ে গেছে, আমার টাইপিং এ একটু ভুল আসছে। নেক্সট হচ্ছে বিটা অবক্ষয়ের নির্গত শক্তি। খোলা আছে? বিটা অবক্ষয়ের নির্গত শক্তি, দেখো এখানে ইকুয়েশন দেওয়া আছে। এইগুলা স্লাইডে খুব ভালো আসবে না, তো তারপরে একটু দেখো। এখানে একটা দেওয়া আছে, 3 ধরনের আছে, কিন্তু আমরা এখানে দিয়েছি হলো একটা। ঋণাত্মক বিটা অবক্ষয় প্রক্রিয়া দিয়ে আমরা একটা এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো জেড এক্স এ জেড প্লাস 1, ঋণাত্মক বিটা মানে হচ্ছে নিউট্রন প্রোটনে রূপান্তর হয়ে যাবে, ফলে জেড উইল বি জেড প্লাস 1, এ উইল রিমেন কনস্ট্যান্ট। এগুলো আমরা বলেছি অনেক আগে, তেজস্ক্রিয়তার ক্ষেত্রেই বলে দেওয়া ছিল বিটা ক্ষয় কি হয়, প্লাস বিটা পার্টিকেল।
এখন এইখানে একটা ইকুয়েশন আছে, এই যে এগুলো আমরা অত ডিটেলে বলতে পারবো না। এমপি, পি ফর প্যারেন্টস জনক নিউক্লিয়াসের ভর, এমডি ডি ফর ডটার্স জাতক নিউক্লিয়াসের ভর, এমই ইলেকট্রনের নিশ্চল ভর, ইপি জনক নিউক্লিয়াসের গতিশক্তি, ইডি জাতক নিউক্লিয়াসের গতিশক্তি, ইই ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এখন এই ভর এবং শক্তির নিত্যতার সূত্র থেকে যদি আমরা লিখি তাহলে এই ইকুয়েশন, এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এগুলা মিলে দেখবা, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবং এইগুলা থেকে আমরা এই যে ইকুয়েশনে যে এটা কিউ ভ্যালু, দ্যাট ইজ কোয়ান্টিটি অফ এনার্জি রিলিজ ডিউ টু বিটা এমিশন, এই হচ্ছে এইটুকু এখানে আছে, একটা ইকুয়েশনের নাম্বার দেওয়া আছে। তাহলে এটা আমরা আর প্রমাণ করার এখানে চেষ্টা করলাম না। তো আমাদের নেক্সট টপিক, বিটা কণার পাল্লা বা রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে এখানে বিটা কণা যখন কোনো মাধ্যমের উপর এসে পড়বে তখন সেই মাধ্যমের অভ্যন্তরে এসে কতটা প্রবেশ করতে পারবে, দ্যাট ডিসটেন্স ইজ নোন এজ দা বিটা পার্টিকেল। যেই কণা এসে পড়লো সেটি কতটুকু অভ্যন্তরে ঢুকতে পারলো, সেটি হচ্ছে রেঞ্জ। তো বিটা কণা বিভিন্ন পদার্থ দ্বারা শোষিত হয়, কারণ বিটার মধ্যে চার্জ আছে। শোষক হিসেবে বিটা কণার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পাত বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। অ্যালুমিনিয়াম দ্বারা বিটা কণাকে সহজেই আটকানো যায়। বিটা কণার গণন হারের লব কে ওয়াই অক্ষ বরাবর এবং শোষকের বেদ মিলিগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার কে এক্স অক্ষ বরাবর প্লট করা হয়েছে। এবং শোষকের বেদের বৃদ্ধির সাথে সাথে গণন হার মোটামুটি অনেক দূর পর্যন্ত রৈখিকভাবে কমতে থাকে। অর্থাৎ দেখো এখানে একটা বিটা কণার যে এখানে যে কথা বলা হয়েছে আর কি, এখানে তো ফিগারটা আমি দেখাতে পারি নাই, এই জন্য বলে দিচ্ছি। অর্থাৎ যদি প্লট করা হয় তাহলে শোষকের বেদের বৃদ্ধির সাথে সাথে গণন হার মোটামুটি অনেক দূর পর্যন্ত রৈখিকভাবে কমতে থাকবে। অর্থাৎ যদি বেদ বাড়াইতে থাকি তাহলে তো আস্তে আস্তে কমবে, যত দূর যাবে তত তো তার তীব্রতা কমতে থাকবে। আর অনেকগুলো বিটা পার্টিকেল আস্তে আস্তে থেমে যাবে, ফলে যত দূর যাবে ততই তার সংখ্যাও কমে যাবে। এবং এখানে আমাদের মোটামুটি একটা ইকুয়েশন আছে, দেখো এটা একটু দেখার চেষ্টা করো। বিটা কণার শোষণ নিম্নলিখিত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। a is equal to a naught t to the power minus mu x। এখানে a naught শোষক পদ ছাড়া গণনার হার, মানে যেখানে এসে বিটা কণা পড়লো সেখানে কয়টা পড়লো, মনে করো 5000 এসে পড়লো, a x x বেদের শোষক পথের জন্য পর্যবেক্ষিত গণন হার x মনে করো 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার পরে যায় যে কয়টা পাওয়া গেলে সেটা হলো a। আমি একটু এক্সাম্পল আকারে বলছি। a নট হচ্ছে শুরুতে, মানে যেখানে থেকে শোষকটা শুরু হলো, মনে করো একটা ওয়াল দিছো, তার মানে ওয়ালের যে জায়গাটা এসে পড়লো সেখানে হলো 500। এবং এক্স দ্যাট ইজ 10 ন্যানোমিটার বা 10 মিলিমিটার যাওয়ার পরে এক্স এক্স হচ্ছে এখানে এই লেন্থ বা যতটুকু দূরত্ব সে ঢুকতে পারলো সেটা, যাওয়ার পরে গণনার হার 500 জায়গায় মনে করো 500 হলো 100, এইটা। আর মিউ হচ্ছে সংশ্লিষ্ট পদার্থের শোষণাঙ্ক বা এটাকে বলা হয় অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট, অর্থাৎ কতটুকু সে কমাইতে পারে। যে অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট হলো ক্ষয় ধ্রুবকের মতো একটা বিষয়, যে প্রত্যেক পদার্থেরই একটা অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট আছে। ধরো অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট হলো 0.5 এবং এটার মান হলো 0.5, তার মানে হচ্ছে কতটুকু লেন্থ যাওয়ার পরে 10 সেন্টিমিটার দেওয়া থাকলো, তার মানে 10 সেন্টিমিটার দূরত্বে যাওয়ার পরে শুরুতে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট আমি ঠিক বলতে পারছি না এখানে ঠিক মতো, পরে আমাদের ডেফিনেশন আছে তখন আমরা আরেকটু ক্লিয়ারলি বলবো। এই যে এখানে আছে কোন পদার্থের শোষণাঙ্ক বলতে একই শক্তির ফোটন রশ্মি প্রতি সেকেন্ডে প্রতি বর্গ মিটারে এন হারে লক্ষ্যবস্তুর উপর আপতিত হয়, আপতিত হয়েছে এন হারে, এবং অতি ক্ষুদ্র ডিএক্স পুরত্ব অতিক্রম কালে ডিএন সংখ্যক বিক্রিয়া ঘটায়, মানে ডিএন সংখ্যক এর থেকে হারায় যাচ্ছে ডিএক্স দূরত্বে যাওয়ার পরে। তাহলে বিক্রিয়া ঘটায় ডিএন এবং এনডিএক্স এর অনুপাতকে বলা হয় অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট। অর্থাৎ উপরে হলো ডিএন যে কটা হারায় গেছে, আর এন হচ্ছে যেই হারে এসে পড়ছে সেটা, আর ডিএক্স হলো যতটুকু দূরত্ব যাইতে এই ডিএন সংখ্যক হারায় গেছে সেটা, এটাকে বলা হয় অ্যাটেনিউশন কোফিসিয়েন্ট। এই যে এইখানে গ্রাফটা দেওয়া আছে, এই যে প্রথম দিকে যখন তার থিকনেসটা বাড়বে তখন এই যে সরল রেখা যত বাড়বে তত কমবে, যত বাড়বে তত কমবে, যত বাড়বে তত কমবে, কমতে কমতে এইখানে আসার পরে দেখা যাবে যে যে আরো যদি বাড়াই তাহলে আর কমতেছে না, একেবারে স্ট্রেট লাইন। এবং এটার কারণ হলো এটা হলো বিটা রশ্মি যেটা এসে পড়তেছে সেটা। আর এই দ্যাট লাইন ইজ ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এটা তো আর কমে না, এটা সবসময় ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছেই, যার জন্য এটা হয়ে থাকে। এনিওয়ে, সো আমাদের নেক্সট স্লাইড। এই যে এখানে বলা আছে লক্ষণীয় যে গণনার হার শূন্য হয় না, এর কারণ ব্যাকগ্রাউন্ড বিকিরণ। শোষকের যে বিন্দুতে গণন হার ব্যাকগ্রাউন্ড বিকিরণের সাথে মিলিত হয় তাকে কণার রেঞ্জ নামে অভিহিত করা হয়। অর্থাৎ আমরা যদি আগের স্লাইডে দেখি,
তাহলে এই যে এই পর্যন্ত দূরত্বকে বলা হবে হচ্ছে রেঞ্জ, মানে যেখানে যাওয়ার পরে টোটালটা থেমে গেল। আর এইটুকু, এই লাইনটা বিটা কোণার জন্য না, এটা হলো ব্যাকগ্রাউন্ড বিকিরণের জন্য। তাহলে যেখানে যাওয়ার পরে স্ট্রেট লাইন পাওয়া যায় বা যেখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড বিকিরণের জন্য লাইন পাওয়া যায়, সেখানে যাওয়ার পরে বুঝতে হবে যে এখানে আর বিটা কোণা নেই। তার মানে দ্যাট লেন্থ ইজ নোন এজ দ্য রেঞ্জ অফ বিটা পার্টিকেল। এই গ্রাফ থেকে আমরা এই পাবো। অর্থাৎ শোষকের মধ্যে সর্বোচ্চ শক্তির বিটা কোণা যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বিটা কোণার রেঞ্জ বলে। সর্বোচ্চ শক্তির বিটা মানে সবচেয়ে বেশি দূর পর্যন্ত যেটা যেতে পারে সেটাই হলো সর্বোচ্চ শক্তির বিটা। বিটা ক্ষয়ের নিত্যতার নীতিসমূহ আমরা এই কথা বলে আমাদের আর বেশি সময়ও নাই, আমাদের হাতে স্লাইডও আর বেশি নাই। একটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি, আর একটা হলো স্পিনের সংরক্ষণশীলতার নীতি, আর একটা হচ্ছে লেপটন সংখ্যার সংরক্ষণশীলতার নীতি। তা আমরা একটু দেখি এখানে কি হয়। শক্তির সংরক্ষণশীলতার নীতি একটু আমরা শুনি। পরীক্ষাগারে বিটা কণার শক্তির যে বর্ণালী পাওয়া যায়, অর্থাৎ বিটা কণা বের হলে যেই শক্তি নিয়ে বের হয় তাদের মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা বর্ণালী পাবো, এই কথা গত ক্লাসে আমরা বলেছি। আর যদি একটি মাত্র শক্তি নিয়ে বের হয় দেন উইল নট গেট এনি স্পেকট্রাম, তাহলে আমরা কোনো স্পেকট্রাম পাবো না। একটা সিঙ্গেল কালার কখনো স্পেকট্রাম হয় না। তাহলে বর্ণালী পাওয়া যায় তা নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন এই কথা বুঝো কিনা কে জানে। নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে, আমাদের টাইম আর বেশিক্ষণ নাই, সেজন্য আমাদেরকে একটু ফাস্ট যেতে হবে। নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে যে কোনো মান থাকা সম্ভব, এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন। মানে যে বিটা বের হচ্ছে তার শক্তি যত সর্বোচ্চ থেকে সর্বনিম্নর মাঝখানে যে কোনো মানের শক্তি সম্পন্ন বিটা হইতে পারে, এটার বলা হয় নিরবিচ্ছিন্ন। এবং এই নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়াতে নিম্নলিখিত অসুবিধার সৃষ্টি হয়। কি কি অসুবিধা? নির্গত ইলেকট্রন বা পজিট্রনের শক্তি জনক ও জাতকের শক্তির পার্থক্য এর সমান হয় না। অর্থাৎ বিটা কণা কতটুকু শক্তি নিয়ে বের হচ্ছে, জনকের শক্তি এত ছিল, জাতকের শক্তি এত আছে, মাঝখানের যে ডিফারেন্স, সমপরিমাণ শক্তি বিটা কণা নিয়ে বের হয়ে গেছে। কিন্তু যেহেতু নিরবিচ্ছিন্ন সার্টেন কোনো ভ্যালু নাই, সেই জন্য সমান হয় না। দেখা যায় যে এই নির্গত ইলেকট্রন বা পজিট্রনের শক্তি শূন্য থেকে নিরবিচ্ছিন্ন ভাবে বর্ণালীর সর্বোচ্চ শক্তি পর্যন্ত হয়, অর্থাৎ তার শক্তির সুনির্দিষ্ট মান নাই, কম থেকে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা কনজারভেশন রুলে গেলে তার শক্তি কত ধরবো, এবং এতে আপাতত ভাবে মনে হয় কিছু শক্তি কোথাও হারিয়ে গেছে। এতে প্রথম দিকে ধারণা করা হয়েছিল নিঃসৃত বিটা কণিকা পরমাণুর কক্ষস্থিত, মানে নিউক্লিয়াস থেকে বের হয়ে পরমাণুর ভিতর দিয়ে যখন যায় তখন ইলেকট্রন সমূহের সাথে সংঘর্ষে আংশিক বা পূর্ণভাবে শক্তি হারিয়ে ফেলে। ফলে বিটা কণার শক্তি ও ভরবেগের বর্ণালী নিরবিচ্ছিন্ন হয়। কিন্তু পরীক্ষণে প্রমাণিত হয়েছে যে বিটা ক্ষয়ে গড় শক্তি ও বর্ণালী থেকে প্রাপ্ত গড় শক্তি সমান, এবং এই গড় শক্তি সর্বোচ্চ শক্তির চাইতে কম। তাই বিটা ক্ষয় শক্তির সংরক্ষণশীলতার নীতি লঙ্ঘিত হচ্ছে বলে মনে করা হয়। 2 নম্বর হলো স্পিনের সংরক্ষণশীলতার নীতি। বিটা অবক্ষয়ে জনক ও জাতকের ভর সমান থাকে, এই জন্য জনক ও জাতকের স্পিনও সমান হয়ে থাকে। কিন্তু বিটা ক্ষয়ে ইলেকট্রন বা পজিট্রন নির্গত হয় এবং এদের স্পিন হচ্ছে প্লাস হাফ। তাই বলা যায় এক্ষেত্রে স্পিনের সংরক্ষণশীলতার নীতিটিও লঙ্ঘিত হচ্ছে, এবং লেপটন সংখ্যার সংরক্ষণশীলতার নীতিও লঙ্ঘিত হয়। আমি একটু স্প্রিপ করি। এখন এই এতগুলা কনজারভেশন নীতি যদি লঙ্ঘিত হয় তাহলে বিটা কণার ইমিশন সঠিকভাবে কিভাবে হয়, সেটার জন্য এটার ব্যাখ্যা দিতে যায় বিটা অবক্ষয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত নিত্যতার সূত্রগুলি লঙ্ঘিত হচ্ছে বিধায় পাওলি ইন দ্য ইয়ার অফ 1931 নিউট্রিনো অনুকল্প প্রস্তাব করেন। একটু অ্যাটেনশন দিয়ে শোনো। পাওলির নিউট্রিনো অনুকল্পে বিটা ক্ষয়ের ক্ষেত্রে বিটা কণিকার সাথে অন্য একটি কণিকা নির্গত হয়। তিনি ধরে নিলেন যেহেতু শক্তি কিছু পাওয়া যাচ্ছে না, কোথায় হারায় যাচ্ছে, ভরবেগ পাওয়া যাচ্ছে না, কোথায় হারায় যাচ্ছে, তা এখন তিনি ধরলেন যে বিটার সাথে আরো একটা কণা বের হয়, সেটি হচ্ছে নিউট্রিনো। এটা হাইপোথিসিস হিসেবে তিনি রেখে দিয়েছেন। পজিট্রন নিঃসরণে এবং ইলেকট্রন গ্রাসে যে কণিকা নিঃসরিত হয় তাকে বলা হয় নিউট্রিনো, এবং ইলেকট্রন নিঃসরণে যে কণিকা নির্গত হয় তাকে বলা হয় প্রতি নিউট্রিনো। দুই ধরনের, একটা নিউট্রিনো আর একটা হলো এন্ট্রি নিউট্রিনো। তিনি ধরছেন এটা পাওলি। পরবর্তীতে ফার্মি এই অনুকল্পটির উপর ভিত্তি করে 1934 সালে বিটা অবক্ষয়ের একটি বাস্তবসম্মত পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মোটামুটি সংগতিপূর্ণ একটি ব্যাখ্যা দেন। এবং ব্যাখ্যাটি হচ্ছে এই যে দেখো, এরপরে 1965 সালে নিউট্রিনো এবং প্রতি নিউট্রিনো অস্তিত্ব সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। এটিকে আর তখন অনুকল্প না বলে তথ্য হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ প্রথমে ধরছিল প্রকল্প, সমান করতে হবে তাই ধরছে, কিন্তু পরবর্তী সময় তাদের অস্তিত্ব সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। যেহেতু প্র্যাকটিক্যালি পাওয়া গেছে সেই জন্য সেটা আর অনুকল্প না, তখন এটা হয়ে গেছে হলো
তথ্য। তাহলে এবং এটার ধর্ম হচ্ছে এদের চার্জ নাই, এদের নিশ্চল ভর প্রায় শূন্য, এদের স্পিন হচ্ছে হাফ, বিটা ক্ষয় ইলেকট্রনের সাথে প্রতি নিউট্রন এবং পজিট্রনের সাথে নিউট্রন নির্গত হয়। আমি একটু ফাস্ট যাচ্ছি। এদের একটি মৌলিক ধর্ম হচ্ছে এলিসিটিভ বা নিউট্রনের স্পিন। প্রতি নিউট্রনের ক্ষেত্রে এরা পরস্পর সমান্তরাল। পদার্থের সাথে এদের মিথস্ক্রিয়া খুবই কম। নিউট্রন ও প্রতি নিউট্রন কোনো মাধ্যমে আদৌ কোনো সংঘর্ষ না ঘটিয়ে শতাধিক আলোকবর্ষ দূরত্ব সহজেই অতিক্রম করে যেতে পারে। সো দিস আর দ্য common features of neutrino and neutrinos. নির্বাত মানে এটা আমাদের লাস্ট টপিক। Regions of impossibility of beta decays from free proton. এখানে ফোটন হয়ে গেছে বানান, এটা আশা করি সংশোধনযোগ্য। নির্বাত প্রোটন থেকে বিটা অবক্ষয় সম্ভব না হওয়ার কারণ, অর্থাৎ নির্বাত কথার ইংরেজি হচ্ছে ফ্রি, মানে যে সকল প্রোটন ফ্রি আছে তাদের থেকে কেন বিটা কণা বের হওয়া সম্ভব নয়। বিটা অবক্ষয়ের সাথে জড়িত প্রোটন বা নিউট্রন অবাধ বা ফ্রি নয়, এরা নিউক্লিয়াসে আবদ্ধ কণিকা, যেগুলো ফ্রি তাদের থেকে বের হওয়া সম্ভব না। কেন? আমরা জানি একটি প্রোটনের নিশ্চল ভর নিউট্রনের নিশ্চল ভরের চাইতে 1.3 মেগা ইলেকট্রন ভোল্ট কম, অর্থাৎ নিউট্রনের ভর বেশি আর প্রোটনের ভর কম। তাহলে বিটা যেটা আমরা বলি কমনলি নেগেটিভ বিটা, সেটা হচ্ছে নিউট্রনকে প্রোটনে রূপান্তর হইতে হয়। আর আরেক ধরনের আছে, সেটা হলো প্রোটনকে নিউট্রনে রূপান্তর হতে হয়। তাহলে একটি ফ্রি প্রোটনের ভর এমনি নিউট্রনের ভরের চেয়ে কম। তাহলে ফ্রি প্রোটন থেকে বিটা অবক্ষয় একদমই সম্ভব নয়, কারণ একটি ফ্রি প্রোটন স্থিতিশীল কণিকা, এর আয়ুষ্কাল 10⁻32 ইয়ার্স এর বেশি, কিন্তু ফ্রি নিউট্রন স্থিতিশীল নয়, এর আয়ুষ্কাল, এখানে আয়ুষ্কাল দিলাম আমরা কিছুই বুঝলাম না, কিন্তু মূল কথা হলো যেহেতু প্রোটনের ভর নিউট্রনের ভরের চেয়ে কম, তাহলে প্রোটন যদি নিউট্রনে পরিণত হয় তাহলে সেখান থেকে বিটা বের হবে, অ্যান্টি নিউট্রন বের হবে, নিউট্রিনো বের হবে। তাহলে এই জিনিসগুলো আসবে কোত্থেকে? প্রোটনের ভর তো এমনি নিউট্রনের ভরের চেয়ে কম, তাহলে প্রোটন নিউট্রনে পরিণত হলো, তাহলে এখানে তো ভর ঘাটতি রয়ে গেল, তাহলে এই অতিরিক্ত ভর কোত্থেকে আসবে? তার মানে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু যদি নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে তাহলে নিউক্লিয়াস থেকে এটা কালেক্ট করে বের হওয়া সম্ভব। আর এখানে আরো একটা কথা বলছি আমি, এটা বলে আমি শেষ করে দিব। যিনি নিউক্লিয়ার ফোর্স আবিষ্কার করেন ইউকোয়া, তার তথ্য অনুসারে নিউক্লিয়াসে আবদ্ধ নিউট্রন, ভালো করে শোনো, কিছু সময় প্রোটন হিসেবে কাটায়, অনুরূপভাবে আবদ্ধ প্রোটন কিছু সময় নিউট্রন হিসেবে অতিবাহিত করে। মানে এখানে বিরাট একটা খেলা, সেটা হলো নিউট্রন প্রোটন হয়, আবার প্রোটন নিউট্রন হয়, এটা হইতেই থাকে সকল নিউক্লিয়াসের ক্ষেত্রে ইউকোয়ার তথ্য অনুসারে। কিন্তু বিটা পার্টিকেল ইমিট করে কেবলমাত্র তেজস্ক্রিয় মৌল। আবারও বলে শেষ করে দিচ্ছি যে নিউট্রন প্রোটনে রূপান্তর হয়, প্রোটন নিউট্রনে পরিণত হয় অ্যাকর্ডিং টু ইউকোয়াস থিওরি। তিনি বলছেন তার মতে, এবং আরো অনেক কথা এখানে আছে, কিন্তু বিটা পার্টিকেল নিঃসরণ করে কেবলমাত্র তেজস্ক্রিয় মৌল। আমরা অল্প কথায় একটি অধ্যায় শেষ করার চেষ্টা করলাম, এর মধ্যে কোথাও ঘাটতি থাকতে পারে, দু একটা কথা হয়তো বলার বা স্পেলিং মিস্টেক, অথবা কথা বলতে গেলে কথার মধ্যেও মানুষের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেগুলো আশা করি সংশোধনযোগ্য। তো যারা আমাদের আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, তারা এখানে দেখা যাচ্ছে এই আইডিটার নাম, এর যে কি নাম বুঝতেছি না, কিন্তু এই মেয়েটা থাকে মোটামুটি ক্লাসে, নীরব নীরব হয়ে আছে। গ্যালাক্সি M10 দিহান্ত আছে, এর আগে দেখতে পেয়েছিলাম, এখন আর দেখা যাচ্ছে না। আমাদের এই রিফা সবসময় থাকে, আর নাদিয়া তো আছেই। সেলিনাকে একটু দেখেছি গতদিন বলাতে, আজকে সে একটু আসছিল, মাঝে মাঝে করেছিল। আর জান্নাত, এদিকে ইশরাত জাহান, নুসরাত ফারহানা, তারপরে আরিন, এমডি মেহের আলী সহ এদিকে আরো এই শেষের দিকে যারা আসে তাদেরকে কখনো দেখি না, তারপরে তারা আসে, তারপর তাদেরকে সাধুবাদ। তো পারলে মাঝে মাঝে ক্যামেরাটা অন করলে যেন আমরা দেখতে পাই, সেই কথা বলে এবং সবাইকে সুস্থ থাকার দোয়া প্রার্থনা করে আমরা এখানে আজকের ক্লাসের সমাপ্তি টানছি। সবাই ভালো থাকো, পরের ক্লাসে অংশগ্রহণ করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।